জাতীয় ঐক্য ধরে রাখতে আজ সব রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশের সার্বভৌমত্ব রক্ষার কোনো ছাড় না দেওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধ এবং সম্পর্কে বিচ্ছিন্নতা কাটাতে ভারতের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। দলের কঠিন সময়েও সংগ্রাম চালিয়ে যাওয়ায় প্রবাসীদের অভিবাদন। নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্র বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে। সড়কের বেহাল দশায় ভাড়াটিয়া শূন্য দক্ষিণখানের অনেক বাসা, ধীরগতির কাজে চরম দুর্ভোগ। উন্নয়ন চাইলেও সবাই রাস্তা ছাড়তে নারাজ। প্রতিটা লোকের অসুস্থ হলে কি যে করুণ অবস্থা। এই এলাকায় কোনো ভাড়াটিয়া, ভালো ভাড়াটিয়া আসে না, এবং অনেক গাড়ি, যাদের গাড়ি আছে গাড়ি পার্কিং, গাড়ি আসতে পারে না। কয়েক ধাপে শুল্ক কমালেও বাড়ছে ভোজ্য তেলের দাম, তারপরও মিলছে না বাজারে। মূল্য সমন্বয়ে উৎপাদকের নিয়ে কাল ট্যারিফ কমিশনে বৈঠক। মানিকগঞ্জে বিচারকদের সই জাল করে আদালতের ৩২ কোটি টাকা আত্মসাৎ। জালিয়াতির মূল হোতা হিসাব সহকারী ইমরান। ৬ আইনজীবী সহ ২১ জনের বিরুদ্ধে মামলা। প্রতিবন্ধীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে অবদান রেখে বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় নার্স লুৎফা। তার স্কুলে পড়ছে প্রায় ৩০০ শিশু। আমি আজকে যে বিশ্বের মধ্যে ১০০ জন নারীর তালিকায় সম্মানিত হয়েছি, আমাকে সম্মানিত করেছে, আনন্দ ধরে রাখার আমার বলার মতো কিছু নেই। আজ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বৃহস্পতিবার সব ধর্মীয় সংগঠনের সাথে বসবেন তিনি। জাতীয় ঐক্যের ডাক দিতেই এসব বৈঠক, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মঙ্গলবার এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ নিয়ে ভারত আক্রমণাত্মকভাবে অপতথ্য ছড়াচ্ছে, যার কারণে হাইকমিশনে হামলা হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার ভারতীয় মিডিয়ার। পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই ভারত অপতথ্য ছড়াচ্ছে অভিযোগ করেন তিনি। বলেন, এমন মনোভাব বজায় থাকলে আলোচনা সম্ভব নয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ আছে উল্লেখ করে প্রেস সচিব। আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি, আমি সিএনএনের সাথে কথা বলেছি, আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে সম ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে ভারতের প্রতি আহ্বান জানান হাসনাত। ভারতীয় অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সাথে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। জানান, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে হওয়া সকল গোপন চুক্তি জনগণের সামনে তুলে ধরারও দাবি জানান এই ছাত্রনেতা। যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান ভারতের প্রতি। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে অনুষ্ঠিত দলীয় সমাবেশে বললেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন সবার ঐক্যবদ্ধ থাকার সময়। গণতন্ত্রের পথে ফিরতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি, দেন সেই প্রতিশ্রুতিও। একই সাথে সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিগগিরই দেশে ফেরানোর প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মঙ্গলবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যে। লন্ডনের রিয়েল রিজেন্সিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণের শুরুতেই দলের কঠিন সময়ে দেশের বাইরে থেকে দলীয় কার্যক্রম ও সংগ্রাম চালিয়ে যাওয়ায় প্রবাসীদের অভিবাদন জানান মির্জা ফখরুল। আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনারা মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গে কথা বলেন ফখরুল। বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। তিনটে নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল। ভুয়া তথ্য ও গুজব থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ফখরুল। ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান তিনি। যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়ে তারা চলছে। বন্ধুগণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনীতিবিদকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার ঠিক আন্দোলনের সময় আমাদের ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও সত্য হতে ধরতে হবে। বিচার ব্যবস্থা, অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সংস্কারের পর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের তাগিদ দেন ফখরুল। বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত। নির্বাচন যত দেরি হবে, সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে। সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল। আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই, কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নিজ বাড়ির উঠোনি যেন মৃত্যু ফাঁদ, ঘর থেকে বেরিয়ে পথে নামলেই বিপদের শঙ্কা। রাজধানীর দক্ষিণখানবাসীর জীবনে উন্নয়নই এখন আতঙ্কের নাম। ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় 1 বছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশন বলছে, সড়কের উন্নয়ন চাইলেও কেউ রাস্তা ছাড়তে রাজি নয়। দুর্ভোগের সেই খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার কবি সৈকত। নিজ বাড়ির সামনে এমন বিশাল আকারের গর্ত দেখলে আটকে উঠতে পারেন যে কেউ। তবে দক্ষিণখানের মোল্লার টেকে এমন অবস্থা প্রায় 1 বছর ধরে। বর্ষাকালে সড়কের যে মাটি কেটে রাখা হয়েছিল 3 মাসের ব্যবধানে, তাই পরিণত হয়েছে ছোটখাটো টিলায়। তাও উন্নতি হয়নি পরিস্থিতির। কি নেই এই সড়কে? স্থানে স্থানে উপচে পড়ছে সুয়ারেজের পানি, পড়ে আছে পাইপ, হাজারো ইট কিংবা বালুস্তূপ। এত কিছুর চাপে এই সড়কে যান চলাচলেরই কোনো ব্যবস্থা নেই। কাদা, যে কাদায় কত মানুষ কাদায় পর্যন্ত পড়ে গেছে। প্রতিটা লোকের অসুস্থ হলে কি যেন করুণ অবস্থা, ওই যে কি কয় ওরা আছে না বা খারি আছে না, ওরা দিয়ে মাদাত করে নিতে হয়, এই ছাড়া আর উপায় নাই। আমিও বাইক নিয়ে দেখা গেছে যে উল্টায় পাল্টায় পড়ছি। এর আগে একজন পড়ছিল অনেকদিন আগে, কিন্তু কালকেটাতে সরাসরি আমার সামনে পড়ছে আর কি, দেখছি আমরা। বাস্তবতা বুঝে এই এলাকা ছেড়ে যাচ্ছেন কেউ কেউ। ভাড়াটিয়া শূন্য অনেক বাসা। সড়কের পাশে যারা ব্যবসা করছেন তাদের অবস্থা পৌঁছেছে চরমে। এই এলাকায় কোনো ভাড়াটিয়া, ভালো ভাড়াটিয়া আসে না, এবং অনেক গাড়ি, যাদের গাড়ি আছে গাড়ি পার্কিং, গাড়ি আসতে পারে না। এখন কি বলবে, এই দুঃখের কথা কাকে বলবে? সবাই তো বলে, কিন্তু সংশোধন তো কিছুই আসে না। কিছুদিন আগে ওই এলাকায় একজন মানুষ মারা গেছে, সে ডাক্তার
ইয়াতে হসপিটাল পর্যন্ত যাইতে পারে না। আমাদের বিভিন্ন কোম্পানির যে প্রোডাক্টগুলা এগুলা রেল লাইনের ওই পাশে আমরা রাইখা একটা একটা করে বিভিন্নভাবে আনা পরে দোকানে বিভিন্ন জায়গায় ডেলিভারি করি। গাওয়াইর কাজীবাড়ি থেকে মাটিবাড়ি পর্যন্ত এমন পরিস্থিতি ছিল 3 মাস আগেও। সেনাবাহিনী কাজের দায়িত্ব নেওয়ার পর ওইসব এলাকার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে মোল্লার টেক থেকে প্রেম বাগান পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতিই নেই। খোদ রাজধানীতে নাগরিক জীবন কতটুকু দুর্বিষহ হতে পারে তা বুঝতে পারা যায় দক্ষিণখানের এই সড়ক ব্যবহার করলে। এলাকাবাসীর অভিযোগ, ধীরগতির উন্নয়নের কারণে তাদের জীবনের প্রতিটি দিনই ভোগান্তিময় হচ্ছে। লাখো মানুষের এই দুর্দশা আমলে নিয়ে সিটি কর্পোরেশন দ্রুততম সময়ে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করবে, এমনই আশা দক্ষিণখানবাসীর। এত সব দুর্ভোগের বিপরীতে সিটি কর্পোরেশন তুলে ধরছে নিজেদের যুক্তি। সংস্থাটির দাবি, জমি অধিগ্রহণই এই সড়কের মূল জটিলতা। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এই কাজটি বাস্তবায়ন করছে। তো অ্যাকচুয়াল সমস্যা তারা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে জমি অধিগ্রহণের কারণে এটা মানে স্ট্যাগনেন্ট হয়ে আছে আর কি। আশা করছি যে জমি অধিগ্রহণের টাকাটি অবিলম্বে ছাড় হবে এবং অধিগ্রহণের মাধ্যমে সব কিছু স্টার্ট হলে খুব অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা ফিনিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন বছরের শুরুতেই সড়কের অন্তত এক পাশ যান চলাচলের উপযোগী হবে এমন আশাতেই দিন গুনছেন স্থানীয়রা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাজার থেকে উধাও ভোজ্য তেল, গুনছেন বাড়তি টাকা, কিন্তু ভোক্তার হাতে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত তেল। উৎপাদক পর্যায় থেকে কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ। কয়েক ধাপে শুল্ক কমিয়ে দেওয়ার পরও উল্টো পথে তেলের বাজার। মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হলেও এতদিন আমলে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। তাই শুল্ক কমানোর প্রভাব আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পর্যায়ে দাম পর্যালোচনায় আগামীকাল বৈঠক ডেকেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। খুচরা অথবা পাইকার সব পর্যায় থেকে উধাও ভোজ্য তেল। দোকানিরা চাহিদা দিচ্ছেন প্রতিদিন, কিন্তু সরবরাহ করা হচ্ছে না পর্যাপ্ত তেল। দুই একটি দোকানে স্বল্প পরিমাণে তেল মিললেও নেওয়া হচ্ছে বাড়তি দাম। একে তো পর্যাপ্ত তেল না পাওয়া, তার উপর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা। কমলে তো মনে করো মানুষ খাইতে পারবো, দাম বেশি থাকলে তো মানুষ খাইতে পারবো না, তখন মানুষ শাকসবজি খায় পেট বাঁচাইতে হইব, ঠিক না? প্যাকেটজাত তেলগুলো ছিল যে রেটে ছিল, এখন লুজ তেল তার চেয়ে বেশি দাম হওয়াতে প্যাকেটজাত তেলটা অটোমেটিক হারাই গেছে, সবাই লুজ করে ফেলাইছে। 2 মাসের বেশি সময় ধরেই বাজারে তেলের সংকট তৈরি করা হয়। প্রথমে দোকানীদের লাভের অঙ্ক কমিয়ে দেয় উৎপাদক, তারপর তেলের সঙ্গে বাধ্যতামূলক করা হয় কোম্পানির অন্য পণ্য। সয়াবিন তেলের যোগান কমিয়ে কোনো কোনো কোম্পানি বেশি দামে এখন সরবরাহ করছে ক্যানোলা এবং সানফ্লাওয়ার তেল। তেল পাঠাবো বলে তেল পাঠানোর কোনো খবর নাই। আজ পাঠাইতেছে, কাল পাঠাইতেছে, এভাবে করে আজকে প্রায় আমরা 10-12 দিনের উপরে তেল পাচ্ছি না। আগে যেরকম পাইতাম আমরা, এখন ওইভাবে পাচ্ছি না আমরা তেল, বলতেছে আমাদের কাছে নাই। চলতি বছরের এপ্রিল মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 167 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, আর 5 লিটারের দাম ধরা হয় 818 টাকা। রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেল লুজ আকারে বিক্রি হচ্ছে বেশি দামে। নানা প্রেক্ষাপটকে সামনে এনে মূল্য বৃদ্ধির জন্য আবেদন করা হলেও তা আমলে নেয়নি মন্ত্রণালয়। 2-1টা কোম্পানি 2-1 কার্টন করে দেয়, কোনো রকমে তা হয় না। আর 5 লিটার তো দেয় না, 1 লিটার অথবা 2 লিটার 2-1 কার্টন করে দেয়। দৈনিক আমার লাগে প্রায় 7 থেকে 8 কার্টন তেল, আর এই জায়গাতে 1 কার্টন তেল পাই আর কি। ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে কয়েকটি ধাপে শুল্ক কমিয়েছে সরকার। দেশের বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের চাহিদা 22 থেকে 23 লাখ টন, এর 90 ভাগই আমদানি নির্ভর। মনিটরিং দরকার এলসি ওপেন থেকে বাজারে আসা পর্যন্ত। এবং আমার মনে হয় সরকার যে ট্যাক্সটা প্রত্যাহার করলেন, সেটাও যদি প্রত্যাহার করা থাকে, এই মূল্য তাহলে অযৌক্তিক, যে বাজারে প্রতিযোগীর সংখ্যা খুব কম। কারণ মোটামুটি 5-6 জন পণ্য আমদানিকারক এই ভোগ্যপণ্যের, এবং এরা বড় বড় ব্যবসায়ী। এই বড় বড় ব্যবসায়ীরা আইতেছে, ছোট প্রান্তিক ব্যবসায়ীদের অংশগ্রহণ কিন্তু এই বড় মাপের ব্যবসার ভিতর ঢুকতেই পারতেছে না তারা। সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার উৎপাদক সমিতির সঙ্গে বৈঠক ডেকেছে ট্যারিফ কমিশন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
মানিকগঞ্জে বিচারকদের স্বাক্ষর জাল করে আদালতের ৩২ কোটি টাকা আত্মসাৎ। ভুয়া পেমেন্ট অর্ডারে অভিনব কায়দায় এই জালিয়াতির মূল হোতা আদালতেরই হিসাব সহকারী ইমরান নাজির। সম্পৃক্ততা থাকার অভিযোগে মামলা হয়েছে ৬ আইনজীবী ও জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ ২১ জনের নামেও। তদন্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে দুদকে। বিএম খোরশেদের প্রতিবেদনে বিস্তারিত। মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব সহকারী ইমরান নাজির বিচারকদের স্বাক্ষর জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে ৩২ কোটি টাকা আত্মসাতের মূল হোতা হিসেবে অভিযুক্ত তিনি। এই জালিয়াতির সঙ্গে ৬ আইনজীবী, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ ২১ জনের নাম উঠে এসেছে। মামলা হয়েছে সবার বিরুদ্ধে। মামলার বাদী ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সুজন শিকদার। চেক ডিজনার ১৩৮ ধারার যে মোকদ্দমাগুলো হয় সেই মোকদ্দমাগুলোর আপিলের ক্ষেত্রে অর্ধেক টাকা জমা দিয়ে করতে হয়। সেই টাকাগুলো এখানে জমা ছিল। এই বিভিন্ন সিভিল মোকদ্দমার যেসব টাকা জমা ছিল এই সব টাকাগুলো সরকারি কোষাগারে ছিল। জজ স্যারের স্বাক্ষর নাই, তাদের তো যাচাই বাছাই করার ব্যাপার ছিল। জজ সাহেবের স্বাক্ষরটা এই বর্তমান যে স্যার আছেন, যে হিসাব ভারপ্রাপ্ত বিচারক হিসাবের যে দায়িত্বে আছেন। প্রায় ৪ বছর ধরে এই দুর্নীতি চললেও ধরা পড়ে গেল নভেম্বরে। এতে যোগসাজশের অভিযোগ জেলা হিসাব রক্ষণ অফিসের বিরুদ্ধে। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তা। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ বলি, আপনারা কি যে অভিযোগটা আসছে সেটা কি স্বীকার করে নিচ্ছেন? কথা বলতে চাচ্ছি না। কথা বলতে চাচ্ছেন না, মানে কোনো মন্তব্য করবেন না এই বিষয়ে? এরই মধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন ইমরান নাজির। এরপর থেকেই তিনি আত্মগোপনে। অভিনব কায়দায় টাকা আত্মসাতের ঘটনায় তোলপাড় চলছে আদালত পাড়ায়। আমরা হতভম্ব, আমরা লজ্জিত। দৃষ্টান্তমূলক শাস্তি যেটা বলি আমরা, লোকে যেন বুঝে, লোকে যেন চিনে। বার কাউন্সিলের রুল অনুযায়ী তারা আইন পেশায় আর থাকতে পারবেন না। সেটা যদি তারা তাদের বিরুদ্ধে প্রমাণিত হয় তবে। দুর্নীতি দমন আইন, মানি লন্ডারিং ও দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়। এই মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, কুষ্টিয়ায় গড়াই নদে দেখা গেছে কুমির। এতে নদী পাড়ের বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী রুহুল আমিন বাবুর কাছ থেকে। বাবু, কবে নাগাদ কুমিরের এই উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে সে ব্যাপারে জানাবে এবং প্রশাসনের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? দর্শক, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি রুহুল আমিন বাবুর সাথে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, কুষ্টিয়ায় গড়াই নদে দেখা গেছে কুমির এবং এতে আতঙ্কিত বাসিন্দারা, তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মীর কাছ থেকে, আমরা অপেক্ষা করছি। দর্শক, জানাচ্ছিলাম কুষ্টিয়ায় গড়াই নদে দেখা গেছে কুমির। এতে নদী পাড়ের বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ব্যাপারে আবারও জানার চেষ্টা করব সহকর্মী রুহুল আমিন বাবুর কাছ থেকে। বাবু, আপনি আমার সাথে অবশ্যই যুক্ত আছেন। কবে নাগাদ কুমিরের এই উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ কি চোখে পড়েছে কিনা? ভাই, শুনতে পাচ্ছেন? বিচ্ছিন্ন হয়েছে, দুঃখিত দর্শক। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করেছে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বিমানবন্দরে সাকিব নেওয়াজ নামের ওই যাত্রীকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে লাগেজে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার ব্যাগ থেকে রিয়াল ও দিরহাম জব্দ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৫০,৫৮,৯৩০ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানায় এসব বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা করা হচ্ছিল। ওই যাত্রী প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন।
সেবা খাতের মধ্যে পাসপোর্ট নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে মানুষ। তবে ব্যক্তি পর্যায়ে টাকার অঙ্কে বেশি ঘুষ দিতে হয়েছে বিচার পেতে। সারা দেশে 2023 সালে বিভিন্ন সেবা খাত মিলে ঘুষের পরিমাণ 10,000 কোটি টাকা। টিআইবি খানা জরিপে উঠে এসেছে এসব তথ্য। সংস্থা নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারিভাবে শুধু অঙ্গীকার দেওয়া হয়েছে, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য সমন্বয় শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। তবু প্রতি সেবার জন্য বায়োমেট্রিক দিতে হয় আলাদা, সশরীরে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাজ শেষ হয় না। আবার পাসপোর্ট ভেরিফিকেশনের নামে রয়েছে বাধ্যতামূলক ঘুষের প্রচলন। এমন সব অভিযোগ সেবা গ্রহীতাদের। টিআইবি বলছে, সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট বিভাগে। তবে পকেট খরচ বেশি হয় বিচার বিভাগে গেলে। মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছে তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বাজেটের বছরের বাজেটের 1.43%। 2009 যেটা 2010 প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত শুধুমাত্র সেবা খাতে ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। টিআইবি বলছে, মোট ঘুষ লেনদেনের অঙ্কে ভূমি সেবা সবচেয়ে এগিয়ে 10,000 কোটি টাকা। ঘুষ দুর্নীতি কমছে না, বরং প্রতি বছরই বাড়ছে। মানুষ এটি মেনে নিয়েছে বলেও জানান ইফতেখারুজ্জামান। বলেন, সামাজিকভাবে প্রতিরোধের কোনো উদাহরণ নেই। মানুষ কিন্তু দুর্নীতিবাজদেরকে আগের মতো ঘৃণা করে না, বা যে ধরনের সম্ভাবনা আছে দুর্নীতিবাজকে সামাজিকভাবে প্রতিহত করা, সেটা কিন্তু নয়। দুর্নীতিবাজদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা হয়। এর আগেও 9 বার সেবা খাতের অনিয়ম তুলে ধরেছে টিআইবি। প্রতিবার সুপারিশও দেওয়া হয়েছে, তবে সরকার কখনোই তা আমলে নেয়নি। পুলিশের কথা যেটা বললেন, কমে নাই, মানে একই অবস্থানে আছেন, মানে বিষয়টা। কারণ পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ে দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে আর কি। দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা দেওয়া হয়, বিভিন্ন ধরনের অঙ্গীকার করা হয়। আমরা যখন প্রতিবেদন প্রকাশ করি, আপনারা যখন প্রতিবেদন প্রকাশ করেন, সেগুলো সাধারণত প্রত্যাখ্যাত হয়, সেগুলো কাজে দেয় না বা বিবেচনায় নেওয়া হয় না, শুধুমাত্র ঘোষণা দিয়ে সীমাবদ্ধ থাকে। প্রতি 2 বছর পর পর এই জরিপ করে সংস্থাটি। এবার তুলে ধরা হয়েছে 2023 সালের চিত্র। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর মতো নিষ্ঠুর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা ও রাজনৈতিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই দুঃখ প্রকাশ করেন। বলেন, ভবিষ্যতে ক্ষমতাসীনদের আদেশে এমন কোনো কাজ আর করতে চায় না পুলিশ। এছাড়া অপরাধমুক্ত নগরী গড়তে পুলিশের পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার। এখন এমনভাবে প্রেসার ট্রেন করা হইতেছে, টাকা দেয়া বাসায় দিয়ে আসে। যেই পুলিশের ভয়ে আমরা পালিয়ে বেড়াতাম, আজকে সেই পুলিশ বাহিনী, সেই পুলিশরা আমাদেরকে ডেকে আমাদের সাথে মিটিং করছে। কিশোরগঞ্জ কোনো ব্যাপার না, মাদক তো আমি বেচি, আপনি বেচেন কেন? আপনি বলতে পারেন আপনার ভাইকে যে ভাই এই মাদকের ব্যবসাটা করিস না। ডিএমপি কমিশনারকে পেয়ে এভাবেই নানা মন্তব্য, সমালোচনা আর পরামর্শ দেন মোহাম্মদপুরবাসী। অপরাধমুক্ত নগরী ও সুন্দর দেশ গড়ার জন্য পুলিশ নয়, রাজনীতিবিদদেরই ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেন নবনিযুক্ত কমিশনার। আর আমি প্যাসেঞ্জার, আগে মাঠে যেখানে নিয়ে যাবেন, নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে। সো এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ঘাড়ে। জুলাই বিপ্লবে পুলিশের নারকীয় ভূমিকায় রাজনীতিবিদদেরও দায় আছে বলে পুলিশের পক্ষে দুঃখ ও ক্ষমা চান সাজ্জাদ আলী। আমি অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে। আমরা কেন এই কাজ করতে গেলাম? কেন আমি এদেশের মানুষের বুকে বুঝলাম? কেন? এই কেনর জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। আমরা
রাজধানীর যানজট নিরসনে সাধারণ মানুষকে অল্প দূরত্বে অটো রিকশায় না চড়ে হাঁটার পরামর্শ দেন সাজ্জাদ আলী। কারণ অটোরিকশা ব্যবহার করলে জটিলতা বেশি হয়। যদি 1 কিলোমিটার ভিতরে আপনার অফিস হয় তাহলে হাঁটে যান। ইভেন আমরা যদি পুরুষ মানুষ হই 1.5 কিলো হাঁটলেও তো আপনার সমস্যা নেই, আপনার ভালো কাজ হবে শরীরে। বৃহত্তর স্বার্থে সাধারণ মানুষ শুধু নয়, পুলিশ কর্মকর্তাদেরও ছাড় না দেওয়ার সমালোচনা করেন নগরীর এই পুলিশ প্রধান। আপনার ভালো কাজ হবে শরীরে। বৃহত্তর স্বার্থে সাধারণ মানুষ শুধু নয়, পুলিশ কর্মকর্তাদেরও ছাড় না দেওয়ার সমালোচনা করেন নগরীর এই পুলিশ প্রধান। ওখানে বাড়ি করতেছে, আমাদের আগে আবার 2টা কমিটি বানাইতেছে। কি করতে কমিটি বানাতে হয়েছে? আমার ডিআইজি সাহেব 1 ইঞ্চি ছাড়বেন না, ওনার ওয়াল আমার ভাঙতে হবে। তাই সাধারণ মানুষকে কি বলবো? আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে বাড়ি করতেছেন, উনি 1 ইঞ্চি আইন অনুযায়ী যেটা সারা কত উনি ছাড়বেন না, ওনার প্রাচীর দিয়ে ওইটা ওনাকে দিয়ে নিতে হবে। এই যদি হয় আমাদের মানসিকতা, তো কিভাবে আপনি এগুলো ঠিক করবেন? পর্যায়ক্রমে ঢাকার সকল থানা এলাকায় ছাত্র জনতার সাথে মতবিনিময় করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আমাকে সহযোগিতা করেন এবং আমি আপনাদেরকে সহযোগিতা করি, সবাই মিলে ভালো থাকি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের রিক্তা আক্তার বানু লুৎফা। পেশায় নার্স হলেও সমাজে প্রতিবন্ধীদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ মিলেছে এই সম্মাননা। বিবিসি 2024-এর তালিকায় উঠে আসে লুৎফার নাম। দেশ বিদেশে সম্মান পেলেও শুরুতে নানা কটু কথার মধ্য দিয়ে যেতে হয়েছে লুৎফাকে। কুড়িগ্রাম চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স রিক্তা আক্তার বানু লুৎফা। প্রত্যন্ত অঞ্চলের এই লুৎফাই নিজেকে জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী 100 নারী তালিকায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির 2024 সালের এই তালিকায় বাংলাদেশের একমাত্র নারী হিসেবে নাম উঠে এসেছে লুৎফার, যেখানে বলা হয়েছে প্রতিবন্ধী শিশুদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে কাজ করছেন লুৎফা। আমি আজকে যে বিশ্বের মধ্যে 100 জন নারীর তালিকায় আমি যে সম্মানিত হয়েছি, আমাকে সম্মানিত করেছে, আনন্দ ধরে রাখার আমার বলার মতো কিছু নেই। দেশ বিদেশে প্রশংসিত হলেও লুৎফার শুরুর গল্পটা মোটেও সুখকর নয়। প্রতিবন্ধকতার পাশাপাশি সেরিব্রাল পালসিতে আক্রান্ত নিজের মেয়ে তানভিন দৃষ্টিমণিকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তিনি। কয়েক দফা তানভিনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তাতে দমে যাননি লুৎফা। 2009 সালে নিজের জমি বিক্রি করে গড়ে তোলেন রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। আমার মেয়ে প্রতিবন্ধী জেনারেল স্কুলে দিছিলাম, সেখান থেকে শিক্ষকরা বের করে দিছে এবং অনেক অপমানিত হয়ে বের করে দিছে প্রতিবন্ধীর জন্য। বিদ্যালয় গড়ে তোলার পরও আশপাশের মানুষের কটু কথা শুনতে হয়েছে লুৎফাকে, তবুও লক্ষ্য থেকে পিছপা হননি তিনি। এখন তার সাফল্যে খুশি স্থানীয়রাও। আমরা এই আনন্দে আনন্দিত, আমরা তার উন্নতি ও সাফল্য কামনা করি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা। বর্তমানে লুৎফার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 300 জন, শিক্ষক কর্মচারী রয়েছেন 21 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 9 বছর ধরে স্কুলের জমি ভোগ দখলের অভিযোগ ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে। এমপি নিহতের খবর আর 5 আগস্টের পরও সেই জমি দখলমুক্ত করা যাচ্ছে না। এখনও সেখানে যেতে ভয় স্কুল কর্তৃপক্ষের। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1882 সালে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, 2015 সালে স্কুলের দক্ষিণ পাশে 3 শতক জমির উপর প্রতিষ্ঠিত 5টি দোকান দখলে নেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। স্কুলের মালিকানাধীন সব দোকান থেকে ভাড়া তুলে ভোগ করত এমপির অনুসারীরা। 1996 সালে এই আড়তগুলো তৈরি হয়। তারপরে হঠাৎ করে আওয়ামী লীগ পাওয়ারে আসায় এই 2 তলা এবং 3 তলা ভবন তারা অবৈধভাবে আমাদের বিনা অনুমতিতে হেডমাস্টারকে না জানিয়ে তারা তৈরি করে এবং সেখানকার যত পয়সা করি তারা সব তারা ভোগ করে। আমাদের কিছুই করণীয় নেই। ক্ষমতার দাপটে অনেক কিছু হয়ে যায়, তো সেখানে যারা ভিকটিম তারা অসহায়, যার কারণে অনেক সময় অনেক কিছু করতে পারে না। প্রথমে জায়গা দিয়েছিল, এখন রানিং অবস্থায় ভাড়া দেওয়া হয়। আমার ছোট ছোট 3টে ছেলেপিলে, এমপি সাহেব বললো আমরা তোমার পাশে থাকলাম, তুমি হোটেল চালাও ছেলেপিলে নিয়ে।
এছাড়া আরও একাংশে নির্মাণ করেন 3 তলা ভবন। সেখানে এমপি গড়ে তোলেন উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়। 5 আগস্ট ছাত্র জনতা ভাঙচুর চালায় এই ভবনে। এমপি অনুসারীদের ভয়ে এখনও স্কুল কর্তৃপক্ষ ভবনটি দখলে নিতে পারছে না। সাবেক এমপি মহোদয় সহ তার লোকজন এবং সেখানে তাদের দলীয় অফিস করেছেন। তো যখন ওই ঘর করেন তখন আমরা স্কুলের পক্ষ থেকে আমরা নিষেধ করেছি, কিন্তু আমাদের কথাই কোনো কর্ণপাত করা হয়নি এবং আমাদেরও ওই রকম বাধা দেওয়ার সক্ষমতাও ছিল না। ওই ঘরগুলো তারা তাদের মতো করেই ব্যবহার করছে অবৈধভাবেই। স্কুলের জায়গা ও দোকান বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্কুলের জায়গায় যদি অন্য বেদখল থাকে ওটা অবশ্যই স্কুলের দখলে আসবে। এই স্কুলের জায়গা অবশ্যই স্কুলে এসে আসবে, এটা ই করার জন্য অবৈধ উচ্চ থাকলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। মোট 21টি দোকান রয়েছে বিদ্যালয়ের জমিতে। এই দোকানগুলো নতুন করে বন্দোবস্ত এবং ভাড়া নির্ধারণ করতে চায় স্কুল ম্যানেজিং কমিটি। আমিন বাবু, যমুনা নিউজ। দুর্ভোগের নানা অভিযোগ টাঙ্গাইল পৌরসভার বাসিন্দাদের। পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার 137 বছর কেটে গেছে। পৌরবাসীর দাবি, এত বছরেও বাড়েনি সেবার মান। বিশেষভাবে সড়ক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে ভোগান্তির শেষ নেই। কর্তৃপক্ষের দরজায় কড়া নাড়লেও মিলেছে কেবল আশ্বাস। কাগমারা ব্রিজ থেকে টাঙ্গাইল প্রেস ক্লাব মোড় শহরে প্রবেশের অন্যতম সড়ক এটি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরে গেছে বেশিরভাগ অংশ। কোর্ট চত্বর থেকে এলজিইডি মোড়, থানাপাড়া রোড, পার্ক বাজার, ক্লাব রোড সহ বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। চলাচলকারীরা বলছেন, যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। ক্ষতিগ্রস্ত হচ্ছে রিকশা, অটোর মতো ছোট বাহন। মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। খুবই কষ্ট হয় আমাদের গাড়ি চালাইতে, মনে করেন যে রাস্তাঘাট ভাঙাচোরা, এই ব্রেক ধরতে আবার পেছনদারের কষ্ট, নিজেদের কষ্ট। এই রাস্তায় মধ্যে গাড়ি চালাবার যাই দেখি ওলিগা ভাঙাচোরা, ব্রেক ধরি এমনি যা রাখনি। 3 কিলো রাস্তা হইলে শেষ মাথায় কাজ করতে গেতে গেতে পিছন মুড়ে দেখা যায় যে ভাঙ্গা উঠে গেছে গা। 50 টাকায় কাম হবো কি? ঠিকাদারে কামাই করে, ইঞ্জিনিয়ার গো দেয়, পোলাহান মাস্তানি বাতা দিয়া থাকে 20 টাকার কাম করে না পারি দেখালি পুরা মাটি। পৌর এলাকায় প্রতিদিন প্রায় 20 থেকে 30 হাজার মানুষের যাতায়াত। সবচেয়ে ভোগান্তিতে শিশু ও রোগীরা। এসব সড়ক দিয়ে হেঁটে পার হওয়াও দুষ্কর হয়ে পড়েছে। প্রায় 4 বছর ধরে নেই কোনো সংস্কার বা মেরামত। বর্ষায় দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। গাড়ি চালাইতে আমার নিজের দেহেরও ক্ষতি হয়, গাড়িরও মেলা ক্ষতি হয়, যাত্রীদেরও ক্ষতি হয়, যাত্রী করে প্রচুর ক্ষতি। পাবলিকে যাতায়াত করতে পারবো না গাড়িতে, হাইটে চালার সময় লাগে না। তখন যে আমি হাইটে যাবো আধা ঘন্টা, আমার 1 ঘন্টা লাগে। পার্কের বাজারের এই রাস্তাটা বহুদিন যাবৎ খারাপ। আবার রাস্তা এমনভাবে করা হয়, অল্প বৃষ্টি হলেই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। সরকার এটার কোনো প্রকার উদ্যোগ বা কোনো প্রকার পরিকল্পনা, পরিমার্জন কোনো কিছু করতেছে না। এগুলো করা উচিত। মেইন রোড, ঢাকা টাঙ্গাইল শহরের একটা মেইন রোড। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সড়কগুলো মেরামতের আশ্বাস পৌর প্রশাসকের। আসলে প্রায়োরিটির ভিত্তিতে আমরা কাজগুলো বাস্তবায়ন করছি। তো আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যেই আমরা বাজেট বরাদ্দ সাপেক্ষে এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবো। 1989 সালে ক শ্রেণীতে উন্নীত হয় টাঙ্গাইল পৌরসভা। তবে পৌর কর্তৃপক্ষের সেবার মান নিয়ে আছে বাসিন্দাদের অসন্তোষ। দ্রুত সড়কগুলোর মেরামত ও সংস্কার চায় পৌরসভার বাসিন্দারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অধিক লাভজনক হওয়ায় মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে কমলা চাষ। রোগবালাই কম থাকায় বাজার দরও ভালো। ফলে জেলার অনেক বেকার শিক্ষিত যুবক ও নতুন উদ্যোক্তারা ঝুঁকছেন এই চাষে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চাহিদা মেটাতে ফলের চাষ বৃদ্ধিতে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। প্রবেশপথটা সাদামাটা হলেও বাগানে ঢুকলেই মন জুড়াবে যে কারোরই। পুরো বাগান জুড়েই শোভা পাচ্ছে কমলা। প্রত্যেকটি গাছে থোকায় থোকায় ঝুলে আছে সুমিষ্ট রসালো এই ফল। বাগান মালিক হাফিজুর রহমানের বাস মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামে। পেশায় স্বর্ণ ব্যবসায়ী হলেও অবসর কাটানোর জন্য 2020 সালে চায়না 3 জাতের কমলা চাষ শুরু করেন, তাও মাত্র 40টি চারা দিয়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি হাফিজুরকে। এখন তার বাগানে 1000-এরও বেশি কমলার গাছ। আমার জুয়েলারি ব্যবসা আছে, তো সেখানে থেকে সকাল ফজরের পরে
আর দুপুরের পরে যে লাঞ্চ আর সকালে 2 ঘন্টা সময় পাই, সেই সময়টা আমি ভাবলাম কি করে কাজে লাগানো যায়, অলস সময় পার না করে। তো তারপরে আমি কৃষিতে জড়িয়ে পড়ি। এই চায়না কমলাটা সবচেয়ে বেশি হিট হয়েছে, যেহেতু এর মতন ফলন কোনো গাছে পেয়ারাতেও আমি পাইনি। বিঘা প্রতি কমলা চাষে খরচ হয়েছে 20 থেকে 30 হাজার টাকা। বাজারে বিক্রি করে আয় দ্বিগুণেরও বেশি। রোগবালাই কম হওয়ায় অল্প পরিশ্রমেই পাওয়া যায় ভালো ফলন। লাভজনক আর স্বাদ ভালো হওয়ায় কমলা চাষে আগ্রহী হচ্ছেন জেলার অন্যান্য চাষিরাও। আমি এই বাগানে 20 থেকে 30 মন আজকে কমলা নেবো, তার বাজার মূল্য 4,000 টাকা মন। বর্তমান এক বিঘে ভুঁইতে 150 থেকে 200 মন কমলা পাওয়া যায়, যার বাজার মূল্য 5 থেকে 6 লাখ টাকা। এই লেবুগুলো একদম দেখতে চায়না মতো, কিন্তু লেবুটা অনেক সুস্বাদু খেতে। গাছে এত সুন্দর ধরেছে নাকি এক একটা গাছে প্রায় 50 থেকে 60 কেজি হবে আমার মনে হয়। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে এখানকার কমলা। তাই ফলন বাড়াতে কৃষককে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমাদের যদি এই দেশীয় ফলের উৎপাদন বাড়াতে পারি, এটা যদি আমাদের ভোক্তা বাড়াতে পারি, তাহলে আমার মনে হয় এটা আমাদের দেশের ফলের যে চাহিদা সেটা অনেকটাই পূরণ করতে পারবে। এই জন্য আমাদের মেহেরপুর কৃষি অধিদপ্তর চাষিদের পাশে থেকে আমরা সবসময় তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে জেলায় চলতি বছর ৭৮ হেক্টর জমিতে মাল্টা ও কমলার চাষ হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। সিরিয়ায় বিদ্রোহীদের সাফল্যের পর আবারও আলোচনায় ড্রোন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে একাধিক বিদ্রোহী নেতা জানান ড্রোনই তাদের সফলতার নেপথ্যে। স্থানীয়ভাবে তৈরি শাহিন ড্রোন সরকার বিরোধী লড়াইয়ে বিদ্রোহী গোষ্ঠী HTS এর মূল যুদ্ধাস্ত্রে পরিণত হয়েছে। বিদ্রোহীরা বলছে রাশিয়া ইরানের ছোড়া অবিস্ফোরিত মিসাইল বা ড্রোনের খণ্ডাংশ থেকেই তৈরি হয়েছে এই যুদ্ধাস্ত্র। সিরিয়ায় বিদ্রোহীদের আকস্মিক হামলায় এখন নড়বড়ে হয়ে পড়েছে বাশার আল আসাদ সরকারের গদি। রাশিয়া ইরানের সহযোগিতায় 2 যুগ ধরে শাসন ক্ষমতা ধরে রাখা প্রেসিডেন্ট আসাদের সেনাবাহিনীকে কোণঠাসা করে একের পর এক শহর দখল করছে হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা। 13 বছরের গৃহযুদ্ধে হঠাৎ কোন জাদুতে এত শক্তিশালী হয়ে উঠল সরকার বিরোধীরা? ইউক্রেন সিরিয়ান বিদ্রোহীদের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে উঠেছে এমন অভিযোগ, তবে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীগুলো। তাদের দাবি নিজেরাই স্থানীয়ভাবে তৈরি করছে অত্যাধুনিক অস্ত্র, যা দিয়ে কাবু করছে আসাদ বাহিনীকে। HTS এর দাবি এবারের সরকার বিরোধী অভিযানে তাদের সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে শাহিন ড্রোন। তাদের স্পেশাল ফোর্স শাহিন ব্রিগেডের তৈরি এই ড্রোনে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। চলতি বছর নতুন সমরাস্ত্রের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছিল গোষ্ঠীটি। ফ্রন্টলাইন থেকে দূরের লক্ষ্যবস্তুতে হামলার জন্য মূলত শাহিন ড্রোন ব্যবহার করছে বিদ্রোহীরা। সাজোয়া যান ট্যাঙ্ক ধ্বংসের পাশাপাশি শত্রুপক্ষের সেনাদের অবস্থান লক্ষ্য করেও ছোড়া হচ্ছে এই অস্ত্র। এর সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও হামলার ধরন থেকে ধারণা করা হচ্ছে 50 কিলোমিটার এলাকা পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এটি। নিজেদের সমর ভান্ডার সমৃদ্ধ করতে গত 10 বছর ধরেই উন্নত ড্রোন তৈরির চেষ্টা চালাচ্ছে হায়াত তাহরির আল শাম। মূলত রাশিয়া ও ইরানের তৈরি অবিস্ফোরিত ড্রোন সংগ্রহ করে সেগুলোর অনুকরণেই শাহিন ড্রোন তৈরি করছে তারা। পাশাপাশি তুরস্ক থেকে কালোবাজারির মাধ্যমেও ড্রোন সংগ্রহ করছে গোষ্ঠীটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চলতি বছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শেষ হলেও ফ্লাড লাইটের কাজ শেষ হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিতই। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব 20 নারী টুর্নামেন্ট আয়োজন করা আকাশ কুসুম কল্পনা। তাই টুর্নামেন্টের আগে দ্রুত কাজ শেষ করতে বুয়েট বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে NSC। বাফুফের চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়া হোক ফুটবলের এই জাতীয় স্টেডিয়ামটি। 25 বছর ধরে স্টেডিয়ামটিকে আলোকিত করতে দাঁড়িয়ে আছে এক একটি স্ট্যান্ড। স্টেডিয়ামের আধুনিকরণে ফ্লাডলাইট লাগাতে হলে সংস্কার করতে হবে এই স্ট্যান্ডগুলো। কিভাবে দ্রুত কাজ শেষ করা যায় সে কারণে বুয়েটের দ্বারস্থ হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গেল 1 ডিসেম্বর মাঠও পরিদর্শন করেন বুয়েট বিশেষজ্ঞরা। প্রথমে 6টি টাওয়ার নির্মাণ করে মেটাল হ্যালাইড বাল্ব স্থাপনের কথা থাকলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয় LED বাল্ব স্থাপনের। তবে এই টাওয়ার নির্মাণ নিয়েও পড়েছে জায়গা সংকট। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় তাই 6টি নয়, আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে 4টি টাওয়ারেই LED বাল্ব লাগানোর। 39 কোটি টাকা পেয়ে স্পেন থেকে উড়িয়ে আনা হচ্ছে এই লাইট।
তবে এই এলইডি বাল্বের ব্যাসার্ধ ও ওজন মেটাল হ্যালাইডের থেকে বেশি হওয়ায় টাওয়ারের পাশাপাশি কিছু বাল্ব গ্যালারির উপরে ক্যানোপিতেও লাগানোর সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলেও বাগড়া বেঁধেছে এই ফ্লাড লাইট নিয়ে। এই মাঠেই আবার কথা রয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের। সেই টুর্নামেন্ট নিয়েও জেগেছে শঙ্কা, কারণ সাফে দিনে অনুষ্ঠিত হবে 2টি করে ম্যাচ। ফ্লাড লাইট ছাড়া যা আয়োজন করা অসম্ভব। তবে বাফুফের প্রত্যাশা যত দ্রুত সম্ভব শেষ করা হোক সংস্কার কাজ। আমাদের যেহেতু সামনে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে মেয়েদের সাব ফুটবল আন্ডার 20, তো আমরা চাচ্ছিলাম যে ওই টুর্নামেন্টে আমরা এই যেহেতু ভেন্যু এটা বলা আছে, আমরা চাচ্ছিলাম যে এই খেলার আগে যেন আমাদেরকে ফ্লাড লাইট সহ মাঠটা বুঝিয়ে দেওয়া হয়। হাতে রয়েছে আর মাত্র 3 মাস, কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতেই ফুটবলের এই জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাফ অনূর্ধ্ব 20 নারী টুর্নামেন্টের। কিন্তু ফ্লাড লাইট ছাড়া যা আকাশকুসুম কল্পনা। তাই সকল ফুটবল ভক্তদের মনে প্রশ্ন, এই 3 মাসের মধ্যে শেষ হবে কি ফ্লাড লাইটের কাজ? মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।